আজকের এই ১৬ নম্বর ক্লাসে আমরা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেটা কলকাতা হাইকোর্ট এবং অন্যান্য হাইকোর্টের উপর ভিত্তি করে রাখা হয়েছে। তো এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাবে, কারণ হাইকোর্টের পরীক্ষা দিতে যাচ্ছ আর হাইকোর্ট সম্পর্কে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য জানবে না, সেটা তো হয় না। তাই তোমরা হাইকোর্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আশা করি এইরকম ভিডিও এই প্রথম তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে। অনেক অজানা তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছ, সুতরাং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা বলে রাখি, কম সময়ে বেশি রিভিশন, এটাই কিন্তু এখন মেন টার্গেট। সুতরাং বারবার রিভিশন দাও, নতুন করে কিছু পড়তে যেও না। প্রত্যেকটা ভিডিওতে একই কথা আমি বলে চলেছি। সো আজকের যে ক্লাসটা আমরা করব সেখানে কোনো এমসিকিউ পাবে না, পুরো ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, তোমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে এটা কিন্তু কাজে লাগবে। সো দেখো, আজকের প্রথম ইনফরমেশন দিয়ে শুরু করছি। দেখো, the Calcutta High Court, one of India's three high courts established in the presidency towns through letters patent issued by Queen Victoria on 26th June 1862, holds the distinction of being India's oldest high court. দেখো, 1862 সালে কলকাতা হাইকোর্ট তৈরি হয় এবং তার সাথে বলে রাখি এটাই কিন্তু ভারতবর্ষের সব থেকে পুরনো হাইকোর্ট। 3টে হাইকোর্ট ওই সময়ে কিন্তু চালু হয়েছিল বা স্থাপিত হয়েছিল, সেগুলো আমরা দেখব এক এক করে। এবং এটা হয়েছিল রানী ভিক্টোরিয়ার নির্দেশ অনুসারে। এবং তার সাথে আরো একটা ইনফরমেশন দেখো, যে ইনিশিয়ালি ডিজিগনেটেড অ্যাজ দ্য হাই কোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম on 1st July 1862, খুব গুরুত্বপূর্ণ, আন্ডার দ্য হাইকোর্ট অ্যাক্ট অফ 1861। এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে আসে কোন আইনের মাধ্যমে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়, সেটা কিন্তু উত্তর হবে 1861 সালের আইন। ওকে, ইট সাকসিডেড দ্য সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। পরবর্তীকালে এটা কি হয় না, সুপ্রিম কোর্টের আন্ডারে চলে আসে, যদিও ফার্স্টে কিন্তু ফোর্ট উইলিয়ামের মাধ্যমে চলতো এবং পরবর্তীকালে সেটা হাইকোর্টটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে আসে। নেক্সট দেখো, despite the official change of the city's name from Calcutta to Kolkata in 2001, the institution retained its original name. আমরা জানি যে একটা সময় পর্যন্ত এটাকে ক্যালকাটা বলা হতো, কিন্তু 2001 সালে ক্যালকাটা শহরের নাম পরিবর্তন করে কলকাতা করা হয়। কিন্তু তথাপিও আমরা দেখতে পাই যে কলকাতা হাইকোর্ট যেটাকে আমরা বলি, সেটা কিন্তু নাম একই রয়েছে, আগের মতোই ক্যালকাটা হাইকোর্ট। সুতরাং এই জায়গাটায় কোশ্চেন আসবে বা আসতে পারে যে কলকাতা শহরের নাম কবে ক্যালকাটা থেকে কলকাতা করা হলো, তো এটা হবে 2001 সাল। খুব গুরুত্বপূর্ণ। দেখো, অলদো এ বিল প্রপোজিং ইটস রিমেইনিং Although a bill proposing its renaming to Kolkata High Court along with its Chennai and Mumbai counterparts was endorsed by the cabinet on 5th July 2016, the High Court continues to be known by its former title. দেখো, 2016 সালেও কিন্তু এটার প্রচেষ্টা চললো, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু হলো না, সেই আগেকার নাম নিয়েই কিন্তু চলতে শুরু করেছে, অর্থাৎ সেই কলকাতা হাইকোর্ট হলো না, ক্যালকাটা হাইকোর্টই থেকে গেল। নেক্সট আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। দ্য আর্কিটেকচারাল গ্র্যান্ডিওর অফ দ্য হাইকোর্ট ইজ সাইট টু বিহল্ড। যে স্থাপত্যর যে জাঁকজমকতা, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের দেখার মতো। এখনো তোমরা দেখে থাকবে, তোমরা যারা এই পরীক্ষাটায় সিলেক্ট হবে, যাদের জয়েন হবে এই হাইকোর্টে, তারা অবশ্যই দেখতে পাবে যে এখানকার যে ঐতিহ্য তারা, আর তোমরা যারা ইতিমধ্যে গেছো বা পরবর্তীকালে যাবে, তারাও কিন্তু এই সৌন্দর্যটা দেখতে পাবে। ওকে, নেক্সট দেখো, the High Court building's design is based on the Cloth Hall Press in Belgium. খুব গুরুত্বপূর্ণ,
এই যে হাইকোর্টের যে বিল্ডিং ডিজাইনটা তা কার উপরে বেস করে এটা তৈরি করা হয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু জানা দরকার। সেটা হচ্ছে ক্লথ হল প্রেস ইন বেলজিয়াম, বেলজিয়ামের অনুকরণে এইটা করা হয়েছে। নেক্সট, designed by Walter Grenville, the building seamlessly blends elements of European and Mughal architecture, showcasing intricate domes, majestic pillars, and ornate interiors. খুব সুন্দর। এটা ডিজাইনটা কে করেছিলেন? ওয়াল্টার গ্রেনভিল। খুব গুরুত্বপূর্ণ এটা। এখানে কি কি কোন জায়গাগুলোর উপরে জোর দেওয়া হয়েছে, কোন মিশ্রণ আমরা দেখতে পাই স্থাপত্যে? না, ইউরোপিয়ান এবং মুঘল স্থাপত্যের নিদর্শন আমরা দেখতে পাই এখানে। যে ডোমস রয়েছে, মেজেস্টিক পিলার্স রয়েছে, অর্নেটস ইন্টেরিয়র রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো মেজেস্টিক পিলার, ডোমস, স্তম্ভ রয়েছে, গম্বুজ রয়েছে। তো এইগুলো তোমরা দেখবে, আশা করি অনেকে দেখেছো, খুব সুন্দর। নেক্সট দেখো, ইটস ইটস ইম্পোজিং facade and majestic dome symbolize the authority and dignity associated with the judiciary, earning it a place among the architectural wonders of Kolkata. কলকাতার যে স্থাপত্যের যে বিস্ময়কর বিষয়গুলো সেটা কিন্তু এই কলকাতা হাইকোর্টে দেখতে পাওয়া যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো। নেক্সট দেখো, বার্নেস পিকক, খুব সুন্দর কোশ্চেন ইনফরমেশন এখানে। বার্নেস পিকক became the first chief justice of the high court upon its establishment on 1st July 1862। 1862 সালের 1 জুলাই এই বার্নেস পিকক ইনি প্রথম চিফ জাস্টিস হিসাবে জয়েন করেছিলেন। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখতে পাচ্ছি, ফলোইং হিম রমেশচন্দ্র মিত্তার সার্ভড অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্টিং চিফ জাস্টিস। রমেশচন্দ্র মিত্তার ইনি কিন্তু প্রথম অ্যাক্টিং চিফ জাস্টিস, পার্মানেন্ট চিফ জাস্টিস ছিলেন না, উনি প্রথম ভারতীয় অ্যাক্টিং চিফ জাস্টিস। হোয়াইল ফণীভূষণ চক্রবর্তী became the first Indian to hold the position permanently। একদম প্রথম ভারতীয় যিনি পার্মানেন্ট পজিশনটাকে হোল্ড করেছিলেন তিনি হচ্ছেন ফণীভূষণ চক্রবর্তী। নেক্সট দেখো, Shankar Prasad Mitra hold the record for the longest tenure as চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সব থেকে বেশি দিন লংগেস্ট টেনিউর ছিলেন কে? শঙ্কর প্রসাদ মিত্র। অপশন দেখো, এইগুলোই অপশনে থাকবে, তোমরা ভালো করে এইগুলো ইনফরমেশনটা খেয়াল করো। আর্টিকেল 217 it states that the High Court judge of the High Court shall be appointed by President in consultation with the Chief Justice of India, CJI আমরা সংক্ষেপে বলি, the Governor of the State। তো আর্টিকেল 217 কি সম্পর্কে বলে? আর্টিকেল 217 বলে যে হাইকোর্টের একজন জাজকে অ্যাপয়েন্ট করবেন কে? প্রেসিডেন্ট। কনসাল্ট করবেন তিনি কার সাথে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং তার সাথে সাথে সেখানে থাকবেন কে? গভর্নর অফ দ্য স্টেট। ওই পার্টিকুলার কনসার্ন যে স্টেট তার গভর্নর সেখানে থাকবেন। দেখো, নেক্সট যে গুরুত্বপূর্ণ তথ্যটা পাবো সেটা হচ্ছে, ইন দ্য কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ এ জাজ আদার দেন দ্য চিফ জাস্টিস, চিফ জাস্টিস বাদে অন্যান্য জাজেদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ কনসাল্টেড। চিফ জাস্টিস বাদে অন্যান্য জাজেদেরকে নিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ওই হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে আলোচনা করা হয়ে থাকে। he or she is administered oath of office by the governor of the state। ওই কনসার্ন স্টেটের গভর্নর কিন্তু এখানে শপথ বাক্য পাঠ করানোর ওখানে থাকেন। নেক্সট, the tenure of high court judges is not fixed by the constitution। সংবিধানে কিন্তু হাইকোর্টের জাজেদের যে কার্যকালের মেয়াদ সেটা উল্লেখ নেই, বাট দে হোল্ড অফিস আনটিল দে অ্যাটেইন দ্য এজ অফ 62। 62 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু এই পদে আসীন থাকতে পারেন। নেক্সট দেখো, according to the Indian Constitution, the President of India has the authority
টু অ্যাপয়েন্ট জাজেস অফ দ্য হাইকোর্ট। হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করার অথরিটি কার আছে? না প্রেসিডেন্টের আছে। বারবার কিন্তু এটা আমরা আলোচনা করেছি। নেক্সট আমরা দেখছি দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ মেড আফটার কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নর অফ দ্য রেসপেক্টিভ স্টেট। রেসপেক্টিভ স্টেটের যে গভর্নর অর্থাৎ রাজ্যপাল তার সঙ্গে কনসাল্ট করা হয় এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথেও কিন্তু কনসাল্ট করে তবেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। নেক্সট দেখো বলা হলো দিস ইজ আউটলাইন্ড ইন আর্টিকেল 217 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। নেক্সট দেখো the appointed judge must have served as a judge in a court of law for at least 10 years। একদম 10 বছর তার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এ জাজ, or have been an advocate in a high court for a similar period। অথবা এই 10 বছরে সিমিলার পিরিয়ড একই এই সময় 10 বছর তাকে অ্যাডভোকেটের হিসাবে কাজ করতে হবে। নেক্সট দেখো কলকাতা হাইকোর্ট, দেখো এটা ক্যালকাটা হাইকোর্ট হওয়া উচিত। ওকে, ক্যালকাটা হাইকোর্ট হ্যাভ জুরিসডিকশন ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান এবং নিকোবর যে আইল্যান্ড রয়েছে দ্বীপপুঞ্জ, সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্টের জুরিসডিকশন রয়েছে এবং এটা দেখো ইউনিয়ন টেরিটরি অর্থাৎ ইউটিস। এই ইউনিয়ন টেরিটরি কোশ্চেন আসে যে কলকাতা হাইকোর্টের যে জুরিসডিকশন সেটা কোন ইউনিয়ন টেরিটরিতে রয়েছে, তার উত্তর হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। একটা জিনিস বলে রাখি ইনফরমেশন, যে জলপাইগুড়ি এই জলপাইগুড়ি কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চ রয়েছে, তোমরা অনেকেই সেটা জেনে থাকবে, তো এটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। নেক্সট আমরা দেখছি ইট হ্যাজ জুরিসডিকশন ওভার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি অফ আন্দামান অ্যান্ড নিকোবর। আন্দামান এবং নিকোবরের সাথে পশ্চিমবঙ্গের সাথে সাথে আন্দামান এবং নিকোবরেরও কিন্তু এর জুরিসডিকশন রয়েছে। নেক্সট দেখো the high courts of India are the principal civil courts of the original jurisdiction in each state is and union territory। খুব গুরুত্বপূর্ণ তথ্য, কি বলা হলো, the high courts of India are the principal civil court of the original jurisdiction in each state। একটা স্টেটের অরিজিনাল জুরিসডিকশন কিন্তু হাইকোর্ট গুলোতেই থাকে, অ্যান্ড স্টেট অ্যান্ড টেরিটরি ইউনিয়ন টেরিটরি। Through the constitutional amendment section 4 of the constitution 15th amendment মানে 15তম সংবিধান সংশোধনী অ্যাক্ট কত 1963 amended the retirement age of the high court judge from earlier 60 years to 62 years। অর্থাৎ এর আগে 15th অ্যামেন্ডমেন্টের আগে 60 বছর পর্যন্ত তারা পদে আসীন থাকতে পারতেন, কিন্তু এই 15th অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু এটা বয়স বাড়ানো হলো 62 বছর পর্যন্ত। নেক্সট দেখো আর্টিকেল 217 অফ দ্য কনস্টিটিউশন ডিফাইন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ দ্য অফিস অফ দ্য জাজ অফ এ হাইকোর্ট। একটা হাইকোর্টের জাজেদের অফিস, অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন, এইগুলো প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে কত নম্বর আর্টিকেলে? 217 নম্বর আর্টিকেলে। নেক্সট দেখো দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট তিনি নিয়োগ করেন হাইকোর্টের জাজদের উইথ দ্য কনসালটেশন অফ দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য গভর্নর অফ দ্য স্টেট, যেটা এর আগেও আমরা দেখলাম, সেই ইনফরমেশনটাই আছে। টু বিকাম দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট হি অর শি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। একজন বিচারপতি হতে গেলে হাইকোর্টের তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শুড হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট ইন অন অর মোর হাইকোর্ট ইন ইন্ডিয়া অর এ জাজ ফর অ্যাট লিস্ট 10 years। 10 বছর তাকে এক বা একাধিক হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে অথবা জাজ হিসাবে কাজ করতে হবে, পদে থাকতে হবে। ইন সাবঅর্ডিনেট কোর্টস ইন ইন্ডিয়া,
ভারতবর্ষের যে নিম্ন আদালতগুলো আছে সেখানটাতে। নেক্সট বলা হলো এ জাজ অফ দ্য হাইকোর্ট মে বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট ইফ দ্য পার্লামেন্ট passes a motion against him by an absolute majority and two-third majority of the members present and voting both the houses sitting separately। পার্লামেন্টের দুটো হাউস আমরা দেখতে পাই, আপার হাউস অর্থাৎ যেটাকে রাজ্যসভা বলি এবং লোয়ার হাউস যেটাকে আমরা লোকসভা বলি। দুটো হাউসেই আলাদা আলাদাভাবে তাদের কি করতে হবে না সিটিং হতে হবে, অর্থাৎ তাদের অধিবেশন বসতে হবে এবং উভয় ক্ষেত্রে যদি পাস হয় কোনভাবে পাস হবে, মেজরিটি, টু-থার্ড মেজরিটি এবং অ্যাবসোলিউট মেজরিটি, এই দুটো মেজরিটিতে যদি পাস হয়ে আসে দুটো পক্ষ থেকেই তবেই কিন্তু প্রেসিডেন্ট একটা জাজকে রিমুভ করতে পারেন তার পদ থেকে। নেক্সট দেখো এ জাজ মে লিভ হিজ অফিস বাই রিজাইনিং। যে কোনো জাজ তিনি চাইলে রেজিগনেশন লেটার দিতে পারেন। হি উইল সেন্ড হিজ লেটার অফ দ্য রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট। তাহলে তিনি পদত্যাগ করতে চাইলে কার কাছে রেজিগনেশন লেটারটা দেবেন, পদত্যাগ করবেন কার কাছে, লিখে প্রেসিডেন্টের কাছে। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু রিজাইন দিয়ে দিয়েছেন। দেখো নেক্সট Bombay, Madras and Calcutta High Court were established by the Indian High Court Act 1861। যেটা ফার্স্টেই বলেছিলাম, কলকাতা, মাদ্রাস এবং বোম্বে হাইকোর্ট তৈরি হয়েছিল কোন আইন অনুসারে? 1861 সালের হাইকোর্ট অ্যাক্ট অনুযায়ী। It was in 1858 when on the recommendation of the Law Commission, the Parliament passed the Indian High Courts Act 1861, which suggested the establishment of High Courts in place of Supreme Court in 3 presidencies, Calcutta, Madras and Bombay। তো বুঝতেই পারলে নেক্সট আমরা দেখতে পাবো দ্য চার্টার অফ হাইকোর্ট অফ ক্যালকাটা ওয়াজ অর্ডার্ড ইন মে 1862 অ্যান্ড দ্যাট অফ মাদ্রাস অ্যান্ড বোম্বে ওয়াজ অর্ডার্ড ইন জুন 1862। অর্থাৎ ফার্স্টে কলকাতা হাইকোর্টের জন্য হয়েছিল এবং পরে হয়েছিল মাদ্রাস এবং বোম্বের জন্য। সো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আশা করি তোমাদের এই পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কোনোভাবেই এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তোমরা দেখো, বারবার দেখো, প্রয়োজনে নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে। আর চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজেরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে রাখো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমাদের জন্য শুভকামনা রইল।